আচ্ছা, আম আমাকে আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করো। টোটাল কতজন পার্টিসিপেন্ট? ২৮, ২৯, ৩০, ৩১। আচ্ছা। প্রতিদিন ক্লাসের ১০ মিনিট পরে আর কাউকে ঢুকতে দিবা না। ঠিক আছে? ১০ মিনিট পরে যদি কারো তুমি বা যদি এক্সট্রিম কোনো বিষয় না থাকে সেক্ষেত্রে ঠিক আছে। আম আম শোনা যাচ্ছে নিশ্চয়ই? মাঝখান জি ম্যাম, শুনতে পাচ্ছি। আলফা কি জয়েন করেছে? জি ম্যাম। আলফা কেমন আছো তুমি? আলফা শুনতে পাচ্ছ? একটু আনমিউট করো। আনমিউট ইয়োরসেলফ। রিফাত, আমার কথা কি শোনা যায়? শোনা যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি ম্যাম, আছি ম্যাডাম। আপনার কথা শুনতে পাচ্ছি না ঠিক মতো। আমার কথা শুনতে পাচ্ছ না? তোমার কি অবস্থা? কেমন আছো?
তুমি আনমিউট করে রাখো। জি 1 ম্যাডাম, মিনিট কথা বলতে তোমার আলহামদুলিল্লাহ সাথে। ভালো। কোথায় আছো তুমি? ম্যাডাম বাসায়। বাসা কোথায়? সাভারে। সাভারে। সাভারে কোথায়? সরণিকা। সেখানে কে কে থাকে? মানে বাবা-মা সহ থাকো? একসাথে থাকো? আমি, ছোট ভাই, বোন, দুলাভাই আর হচ্ছে একটা ভাইনা। আচ্ছা। আলফা তোমার জন্য একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে তুমি চেষ্টা করবা ক্লাসে নিয়মিত, প্রত্যেক, শুধু আমার না, মানে তোমার এই 4th ইয়ারের যত একাডেমিক অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে সঠিকভাবে পালন করার, এটা আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন রইলো তোমার প্রতি, ঠিক আছে? আম, জি ম্যাডাম। তুমি একাডেমিকলি যাতে তোমার কোনো ধরনের কোনো কমপ্লেইন আমাদের কানে না আসে, ঠিক আছে? জি ম্যাডাম। সো এই বিষয়টা কিন্তু তুমি এটা নিজের উদ্যোগে, এটা নিজের রেসপন্সিবিলিটি নিয়ে এই কাজটা করবা। আর তোমরা যারা আছো, আলফার সাথে যারা আছো সহপাঠী, বর্তমান সহপাঠী যারা আছো, তারা আলফাকে হেল্প করবা যে কোনো বিষয়ে, ঠিক আছে? এটা তোমাদের প্রতি একটা আহ্বান রইলো। তো আহ এই ছিল মোটামুটি। আর ক্লাসে যেন আমি সবসময় তোমাকে দেখতে পাই, আলফা, বুঝেছো? আমি জি ম্যাডাম। সবাইকে রেকমেন্ড করছি, কিন্তু স্পেশালি আলফা তোমাকে যেন আমি স্পেশালি সবসময় ক্লাসে নিয়মিত উপস্থিত দেখতে চাই, এবং শুধু আমার ক্লাসে না, সব ক্লাসে, ঠিক আছে? জি ম্যাডাম। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। এর আগে আসলে আমরা এইজিং সম্পর্কে, এইজিং এর বেসিক কিছু বিষয়গুলো জানার চেষ্টা করেছি। তো আজকে আমাদের তৃতীয় তৃতীয় লেকচার। এই লেকচারে আমরা জানার চেষ্টা করব এপিডেমিওলজিক্যাল এন্ড সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ এইজিং। আচ্ছা, গত ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? গত ক্লাসে বুঝতে পারো নাই এমন কিছু থাকতে পারে? যদি এরকম থাকে সেক্ষেত্রে তোমরা প্লিজ ব্রিং ইওর কোয়েশ্চেনস। হ্যাঁ, যদি এরকম হয় যে প্রিভিয়াস ক্লাসের কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, সেক্ষেত্রে কোয়েশ্চেন করা যাবে। আর আরেকটা বিষয় তোমার সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম, হচ্ছে যে আমি একটা সিরিজ এক্সাম নিব, হ্যাঁ, বেশ কিছু এক্সাম। তো আসলে কয়টা লেকচার পর পর মানে এক্সাম নিলে তোমাদের জন্য ভালো হয়? আমার মনে হয় হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মোটামুটি অ্যারাউন্ড 20-এর উপরে আছে। সেটাই বলছি, অ্যারাউন্ড 20 লেকচার্স হলেও আমরা বেশ কিছু ক্লাস, মানে এক লেকচার তো একদিনে শেষ হয় না, দেখা গেল যে 2টা বা 3টা সেশন লেগে যায় আমাদের। তো আমার মনে হয় প্রতি 5টা লেকচার পর পর একটা করে এক্সাম দিলে কেমন হয়? ঠিক আছে, তাহলে অন্যান্যদের মতামত নিয়ে তোমরা আমাকে একটু জানাও। হ্যাঁ, পরবর্তীতে তোমরা নিজেদের মধ্যে একটু ডিসকাস করো, ডিসকাস করে আমাকে এক পর্যায়ে যে কোনো এক সময় জানাবা। হুম। আপাতত আমরা অনলাইন সেশন অ্যারেঞ্জ করবো। সো অনলাইনে দেখা যায় যে রেগুলার এক্সামের প্যাটার্নে আমরা পরীক্ষা নিতে পারি না, এটা একটু ভিন্ন হতেই হবে। মানে অনলাইনের প্যাটার্নটা একটু ভিন্ন হয়। সো সেখানে থাকতে পারে প্রেজেন্টেশন, কোনো একটা পার্টিকুলার টপিকের উপর প্রেজেন্টেশন থাকতে পারে, কিছু শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকতে পারে, তারপর ওরাল থাকতে পারে, রিটেন কোয়েশ্চেন থাকতে পারে, কোনো প্রবলেম সলভিং থাকতে পারে। এটা চিন্তা করে আসলে ওই কাস্টমাইজ করে, কোনো স্ট্যান্ডার্ড কোনো প্রসিডিওর নাই। যেভাবে মনে হয় যে 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 পর্যায়ে লেকচার অনুযায়ী, যে মানে আমি সেটাকে চিন্তা করে
তোমাদের সাথে আলোচনা করে সেটা সেট করবো এবং তোমাদের গাইড করা হবে, যেভাবেই করা হোক না কেন সেটা গাইড করা হবে, ঠিক আছে? সো আমরা আসলে আজকে দেখি কিছু ডেমোগ্রাফিক এপিডেমিওলজিক্যাল এবং সোশিও ইকোনমিক্স ইম্প্যাক্ট অফ এইজিং। সো আসলে এইজিং এর ইম্প্যাক্ট, সো ফার এইজিং একটা প্রসেস, এটাতে আমরা দেখেছি যে এইজিং আসলে সবসময় কি নেগেটিভ বিষয়কেই এমফাসাইজ করে না, কিছু পজিটিভ বিষয় আছে, তাই না? এইজিং এর কিছু পজিটিভ বিষয় আছে যেগুলো আমরা বিভিন্ন সময় জেনেছি, কিন্তু সোফার ইম্প্যাক্ট করতে গিয়ে আমরা দেখেছি যে বেশিরভাগই ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে আমাদের সামনে এসেছে। মানে এইজিং রিলেটেড যে ইম্প্যাক্ট গুলো যদি আমরা বিভিন্ন বিভিন্ন স্টাডির মাধ্যমে কিংবা বিভিন্ন অবজারভেশনের মাধ্যমে, কোনো সায়েন্টিফিক স্টাডি ছাড়াও, যে আমরা প্রতিনিয়ত আমাদের যে অবজারভেশন আছে, আমাদের সামাজিক অবজারভেশন, আমাদের পারিবারিক অবজারভেশন, আমাদের রাষ্ট্রীয় অবজারভেশন দেখেছি যে এই এইজিং এর যে ইম্প্যাক্ট সেটা মোটামুটি নেগেটিভ একটা ধারণা আমাদের দিয়ে থাকে, তাই না? তো বিষয়গুলো আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু পজিটিভ বিষয় আছে যেগুলো আসলে সেভাবে উঠে আসে নাই। আমাদের দায়িত্ব হবে সেই পজিটিভ বিষয়গুলোকে এমফাসাইজ করা, সেই বিষয়গুলো নিয়ে তুলে নিয়ে আসা। এইজিং রিলেটেড গবেষণা খুব কম আছে সারা বিশ্বেই, এবং যে গবেষণাগুলো আছে আসলে সেগুলো মূলত এমফাসাইজ করা হচ্ছে এইজিং এর নেগেটিভ ইম্প্যাক্ট গুলো নিয়েই সোফার অনেক গবেষণা হয়েছে। তো তোমাদের প্রতি আমার রেকমেন্ডেশন থাকবে, ভবিষ্যতে তোমরা যখন গবেষণা করবে তখন তোমরা এইজিং এর যে পজিটিভ বিষয়গুলো নিয়ে কেউ যদি কাজ করতে চাও, ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়েও তোমরা কাজ করতে পারো। তো অনেক অনেক বেশিরভাগ স্টাডি গুলোতে আমরা দেখেছি সোফার যেটা বললাম যে নেগেটিভ। সো এটা তোমরা চাইলে এই যে এই যে একটা একটা নর্মাল যে একটা স্টেরিওটাইপ যে একটা গবেষণার যে একটা গতি, সেই গতির কিছুটা পরিবর্তন ঘটিয়ে তোমরা তোমাদের গবেষণার মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হও, তোমাদের সামনে গবেষণা করার একটা সুযোগ আছে। হ্যাঁ, যদিও সেটা খুব স্বল্প গবেষণা, তারপর তোমরা চাইলে এই এজিং রিলেটেড পজিটিভ যে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো এক্সপ্লোর করলেও করতে পারো। সেটা হতে পারে খুব সংক্ষিপ্ত পর্যায়ে, এমনও হতে পারে যে কিছু তুমি পজিটিভ ইম্প্যাক্ট গুলো নিয়ে আসলা যেগুলো কোয়ালিটেটিভলি তুমি ডেসক্রাইব করতে পারো, সমাজকে জানাইতে পারো, তোমার পরিচিত সার্কেলকে তুমি জানাতে পারো। সো এটা তোমাদের প্রতি একটা রেকমেন্ডেশন রইল আমার প্রতি। আমার এই লেকচার আসলে মূলত এইজিং এর এই যে নেগেটিভ ইম্প্যাক্ট গুলো বেশি অ্যাজ ইউজুয়াল, যেটা আমি আসলে আমার লেকচার গুলো তো গবেষণার লব্ধ তথ্য থেকে বিল্ড করা। সো এক্সিস্টিং যে তথ্য আমার কাছে সার্কুলেটিং যে তথ্য, সায়েন্টিফিক ওয়ার্ল্ডে যে সার্কুলেটিং যে তথ্য, সেটার আলোকেই তৈরি করা। সো এই লেকচারেও দেখবা যে বেশিরভাগ ইম্প্যাক্ট নেগেটিভ হিসেবেই দেখিয়েছে। এই স্লাইডের কথাগুলো আমি আসলে অনেকবারই বলেছি, প্রতি স্লাইডে বলার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা যেন মাথার ভিতরে সম্পূর্ণরূপে গেঁথে যায়, কখনো যেন ভাইভাতে অ্যাটলিস্ট এই ধরনের কোয়েশ্চেন করলে অ্যাটলিস্ট আমাকে নিরাশ না করো, চুপচাপ বসে না থাকো, কিছু হলো কথা বলার সুযোগ থাকে। এইজিং ইজ এ বায়োলজিক্যাল ফেনোমেনন and refers to a slow in perceptible progressive degenerative process advancing with chronological age, leading to increased functional deterioration and vulnerability, ultimately conclude in extinction of life. এটা আসলে আমার মনে হয় না যে এটার এক্সপ্লেন করা দরকার আছে, আমি কয়েকবার এক্সপ্লেন করেছি। Aging often refers simple to the process of growing older, and it is a biological reality which has its own dynamic and it's largely beyond the human control. Indeed, okay, na? The aging যদিও একটা natural process of growing older, and obviously it's a biological reality. No one can say it. কেউ যদি তার জীবনে 70 বা 80 বছর বেঁচে থাকে,
বা 100 বছর বেঁচে থাকে, এই এজিং প্রসেসের যে যে এক্সট্রিম পর্যায়ে, সেটা তো সে চাইলেই স্কিপ করতে পারবে না। কেউ চাইলে সারা জীবন ইয়াঙ্গার থাকতে পারবে না। সো হি অর হ্যাজ টু ফেস দ্য বায়োলজিক্যাল রিয়ালিটি, সো উই ক্যান নট স্কিপ ইট, and it has its own dynamic, right? এক একজনের ক্ষেত্রে এক একজন যদিও কিছুটা ভিন্ন, তবে একটা নির্দিষ্ট গতিশীলতা আছে, এর নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, এবং যেটা আসলেই সোফার এখন পর্যন্ত হিউম্যান যে এবিলিটির কন্ট্রোলের বাইরে, রাইট? এখন পর্যন্ত এইজিং এর বিষয়গুলোকে পুরোপুরি কেউ কন্ট্রোলে নিয়ে আসে নাই। তবে কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে এইজিং এর পেসটাকে কিছুটা হলেও স্লো ডাউন করা সম্ভব। তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে এবং লাইফস্টাইল এক্সারসাইজ এন্ড লাইফস্টাইল, যেখানে আসলে আমাদের অনেক কাজ করার আছে। এইজিং রিলেটেড যে অ্যাসোসিয়েটেড যে ফিজিওলজিক্যাল সমস্যাগুলো নিরসনে ফিজিওথেরাপি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে physiotherapy can stop the aging process or eliminate the aging process. Yes, we can say that physiotherapy can, in some extent, it can slow down the aging process. কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। Although there is no internationally accepted age bracket for defining the elderly population, মানে WHO এর একটা এজ ব্র্যাকেট আছে, তারপরও বিভিন্ন, মানে এটা পুরো গ্লোব, মানে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে অনেক সময় সেটা অ্যাকসেপ্টেড না। তারপর আমরা ধরে নেই যে 60 বছর কিংবা তার ঊর্ধ্বে যারা আছে তাদেরকে বেশিরভাগ জেরন্টোলজিক্যাল যে লিটারেচার গুলো আছে সেগুলোতে 60 বা তদর্ধ যারা পার্সন তাদেরকে এলডারলি হিসেবে কনসিডার করা হয়েছে। কিছু কিছু ডেভেলপ কান্ট্রিতে তারা বলেছে যে 65, ঠিক আছে, তাদের যে রিটায়ারমেন্ট এজ আছে সেটার সাথে করেসপন্ডিং ওয়েতে তারা এই তাদেরকে তারা ওল্ড এজ গ্রুপে ফেলেছে, ঠিক আছে। কিন্তু এটা তো ডেভেলপ কান্ট্রির কথা বললাম যে তারা 65 কথা বলেছে, কিন্তু দেখো ডেভেলপ কান্ট্রিতে এই ক্রোনোলজিক্যাল এজ আসলে এইজিং কে কতটা ডিফাইন করতে পারে। মানে ডেভেলপিং কান্ট্রি তারা আমি এর আগে আলোচনা করেছিলাম না ক্রোনোলজিক্যাল এজ, বায়োলজিক্যাল এজ জি ম্যাম। আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে এই যে ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে ক্রোনোলজিক্যাল এজ আসলে মানে এইজিংটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করে না। এই কারণে প্রথমেই বলা হয়েছে আসলে এইজিং ইজ কম্বিনেশন অফ ক্রোনোলজিক্যাল এন্ড বায়োলজিক্যাল এইজিং। শুধুমাত্র ক্রোনোলজিক্যাল অ্যাসপেক্টটাকে কনসিডার করলে আমরা ভুল করতে পারি। The age of 60 years is a realistic statistical definition for aging in Asia and Pacific region, particularly taking into account average retirement age, legislation, health condition, and so on. আমাদের এই উপমহাদেশে 60 বছরটাকেই আসলে মূলত এই বয়সটাকে কনসিডার করা হয়। Elderly population in the context of Bangladesh has been defined as those who have reached 60 years of age. So বাংলাদেশের ক্ষেত্রে এটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে যে বাংলাদেশে যারা 60 বছর কিংবা তার ঊর্ধ্বে যারা আছে তাদেরকে এলডারলি হিসেবে কনসিডার করা। তো বাংলাদেশ এইজিং বয়সটাকে ক্রনোলজিক্যালি ডিফাইন করেছে 60 এবং তদূর্ধ্বে যারা আছে তাদের। আচ্ছা, এই যে কিছু এপিডেমিওলজিক্যাল চিত্র আমি কি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম? এর আগের কোনো লেকচারে? ম্যাম কি ব্যাপারে?
কিছু স্ট্যাটিস্টিক্স যেগুলো এজিং পপুলেশনের কিছু স্ট্যাটিস্টিক্স কি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম ম্যাম ডব্লিউএইচও একটা ইয়া বলছিলেন যে 65 অর 60 তারপর হচ্ছে 80 পর্যন্ত ওল্ড আর ভেরি ওল্ড এটা বলছিলেন। আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা একটু স্ট্যাটিস্টিক্যাল বিষয়গুলো একটু দেখে আসি, যেটাকে আমরা বলি এপিডেমিওলজি। আচ্ছা, এখানে এইজিং প্রসেস মানে এইজিং যে এপিডেমিওলজি বোঝার জন্য আমরা শুধুমাত্র আমাদের দেশে মধ্যসীমার মধ্যে থাকলে হবে না, সারা বিশ্বে আসলে পরিস্থিতিটা আমাদের একটু জানা দরকার। United Nations stated that the world is experiencing an age quake. যেমন আর্থকোয়েক একটা বিষয় আছে, সারা বিশ্ব ইউনাইটেড নেশন তারা বলেছে যে সারা বিশ্ব এই এজ কোয়াক এক্সপেরিয়েন্স করছে। তার মানে হচ্ছে এই বয়স্ক লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, এবং সেটাকে তারা কোয়াকের সাথে যেমন আমরা বলি আর্থকোয়েক, ভূমিকম্প, এটা হচ্ছে এজ কম্প না, সেটার সাথে তুলনা করেছে। গ্লোবালি দ্য এজ পপুলেশন অফ 60 or above reached 962 মিলিয়ন 2017 সালের এটা স্ট্যাটিস্টিক্স। তারপরে আর স্ট্যাটিস্টিক্স খুঁজে পাওয়া যায় নাই। তো 2017 সালে সারা বিশ্বে বয়স্ক মানে 60 ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা প্রায় 962 মিলিয়ন। 1980 সালে যা ছিল এই 2017 সালে তার প্রায় দ্বিগুণ হয়েছে, এবং 2050 সাল নাগাদ বর্তমানে যা আছে তার প্রায় দ্বিগুণ, ঠিক আছে, প্রায় দ্বিগুণ সেটা রিচ করতে পারে। এটা হচ্ছে পপুলেশন সায়েন্টিস্ট যারা আছেন, যারা পপুলেশন ট্রেন্ড নিয়ে কাজ করেন, পপুলেশনের বৃদ্ধি, পপুলেশনের যে পপুলেশন রিলেটেড যে স্টাডি গুলো নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় পপুলেশন সায়েন্টিস্ট। সো অ্যাকর্ডিং টু দেম 2050 সাল নাগাদ সারা বিশ্বে এখন বর্তমানে যা আছে তার প্রায় দ্বিগুণ হতে চলেছে, ঠিক আছে। And it is also estimated that the number of people over 80, খেয়াল করো, এই 60 মানে 60 ঊর্ধ্ব ব্যক্তি প্রায় দ্বিগুণ হবে, আর what about 80? The number of people over 80 years will increase about 3 times. About 3 times between 2017 to 2050. So, যদি ওভারঅল 60 আপ পপুলেশন যদি আমরা চিন্তা করি 2050 সাল নাগাদ এটা প্রায় দ্বিগুণ হবে, সারা বিশ্বের কথা বলছি। আর 80 ঊর্ধ্ব বা 80 তদূর্ধ্ব ব্যক্তির সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে যাবে। এটা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে, যেমন রিগ্রেশন অ্যানালাইসিস। এই ধরনের অ্যানালাইসিস করে বর্তমান যে ট্রেন্ড মানে বিগত ট্রেন্ড থেকে বর্তমান পর্যন্ত এই ট্রেন্ডকে ফলো করে ভবিষ্যতের একটা এস্টিমেট করা হয়, ঠিক আছে। এটা এক ধরনের এস্টিমেশন। এই এস্টিমেশন গুলো সাধারণত কিভাবে করে? এটা গবেষণার কিছু ফর্মুলা আছে যেগুলো এই প্রিভিয়াস ধরো 100 বছরের ট্রেন্ড, পপুলেশন গ্রোয়িং যে ট্রেন্ড, যে ধারাবাহিকতায় গ্রোয়িং হচ্ছে, সেই ট্রেন্ডকে এক্সাম্পল স্বরূপ সামনে রেখে ভবিষ্যতের একটা অ্যাজাম্পশন, একটা ধারণা করার কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, যেটা আমরা রিসার্চে করে থাকি। তোমরা যখন রিসার্চ বা থিসিস করবা তখন দেখবা যে এই ধরনের এস্টিমেশন করা যায়। একটা নির্দিষ্ট ডাটা সেট থেকে, এক্সিস্টিং ডাটা সেট থেকে একটা ফার্দার ডাটা সেটে মানে একটা ফার্দার সিচুয়েশনে কিছু এস্টিমেশন করা যায়। সেই এস্টিমেশনের উপর ভিত্তি করেই আসলে এই তথ্যগুলো দেয়া হয়েছে। দেখো এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমরা যদি এইজিং রিলেটেড কেউ কোনো স্টাডি করো, সেক্ষেত্রে তোমাদের জন্য এই তথ্যগুলো কিন্তু রেফারেন্স হিসেবে থাকবে, কারণ তোমাদের স্টাডিতে এই ধরনের ডেমোগ্রাফিক এপিডেমিওলজিক্যাল যে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো শো করতে হয়। আচ্ছা, আরো কিছু তথ্য আছে। একই জিনিস আসলে ভিন্ন ভিন্ন ভাবে মানুষকে বোঝানোর প্রচেষ্টা। বিষয়টা একই, যে ওয়ার্ল্ড পপুলেশন সিগনিফিকেন্টলি বাড়ছে, কিন্তু এটাকে আরো ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখানোর চেষ্টা করেছে। বাই দ্য ইয়ার অফ 2050 every 8 out of 10 elderly will be living in the developing country.
ঠিক আছে? সো এই প্রতি 10 জন 8 জন বয়স্কই থাকবে ডেভেলপিং কান্ট্রিতে। বাংলাদেশের ন্যাশনাল সেন্সাস অনুযায়ী বাংলাদেশ ইজ দ্য 7th লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? 7ম স্থানে আছে। হাইলি পপুলেশনের ক্রনোলজিক্যাল যে অর্ডার সেই অনুযায়ী। এবং এই সেন্সাস অলসো ফাউন্ড ফ্রম 1974 to 2011 population between 60 to 64 years where একটা সার্টেন নাম্বার তার থেকে প্রায় দেখো প্রায় দ্বিগুণ 65 to 69 years from to এত দেখো এটা মানে হিউজ পরিবর্তন and over 70 years where একটা নির্দিষ্ট নাম্বার থেকে একটা নির্দিষ্ট নাম্বার। এখন তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখবা এখানে এই যে যেমন ধরো 74 থেকে 2011 এখানে এই সময়টাতে এই 60 থেকে 64 বছর বয়সী লোকজন কি পরিমাণে বেড়ে গেছে, 65 থেকে 69 কি পরিমাণে বেড়ে গেছে। এখানে একটা জাস্ট সাবট্রাকশন করলেই তোমরা কিন্তু একটা ফিগার পেয়ে যাবা এবং সেখানে তোমরা দেখতে পারবা যে কিভাবে বাড়ছে। বয়স্ক লোকের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলছে। Also shows the following percentage of elderly people aged between 60 to 64, 65 to 69, 70 to 75 and over 70 years respectively. মানে হচ্ছে 60 থেকে 64 হচ্ছে 37%, 65 থেকে 69 হচ্ছে 20, এভাবে 70 ঊর্ধ্ব হচ্ছে 22%. More precisely, the gradual increase in the percentage of elderly in Bangladesh are ঠিক এভাবে আরেকটু প্রিসাইজলি যদি আমরা বলি তাহলে কিভাবে বেড়েছে দেখো 1974 সালে 5.7% ছিল, 1981 সালে 5.6%, 1991 সালে 5.42, 2001-এ 6.38 এবং 2011-তে 7.8। এখন আমরা অবস্থান করছি 2021-এ, তার মানে এর মধ্যে আরো 10 বছর পেরিয়ে গেছে। তো এই 10 বছরে আরো 2-1% বাড়ার সম্ভাবনা যদি আমরা এই প্যাটার্ন যদি লক্ষ্য করি এবং সেখান থেকে যদি অ্যাজাম্পশন করার চেষ্টা করি আরো 2-1% বেড়েছে। বর্তমানে যেটা দেখলাম বর্তমান দেখাচ্ছে যে অ্যারাউন্ড 8% অফ পপুলেশন। বাংলাদেশে 8% প্রতি 100 জনে 8 জনই হচ্ছে বয়স্ক মানে 60 অব্দি। এখন যদিও সংখ্যাটা আমাদের কাছে নেহাইতে খুব অল্প মনে হচ্ছে তাই না, যে 100 জনে 8 জন বয়স্ক, ইটস ওকে, ইটস ফাইন, রাইট? জি ম্যাম। কিন্তু যদি আমরা খেয়াল করি যে আমাদের টোটাল পপুলেশন ভলিউম চিন্তা করি 20-22 লক্ষ জনগোষ্ঠীর মধ্যে যদি 8% মানুষ বয়স্ক থাকে এবং বয়স্কের সাথে সাথে তারা যদি কি বলে ফ্রেইল থাকে, ফ্রেইল মানে দুর্বল বা অসুস্থ, বেশিরভাগ বয়স্ক তারা কোনো ধরনের সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে তারা পার্টিসিপেট করতে পারে না। সো তখন আমরা বুঝতে পারবো যে একটা হিউজ জনগোষ্ঠী তাই না, এই 20-22 লক্ষর 8% কিন্তু পপুলেশন ভলিউম হিসেবে অনেক বেশি, যদি পার্সেন্টেজ হিসেবে কম, যেহেতু আমরা হাইলি পপুলেটেড কান্ট্রি তো এটা আমাদের জন্য কিছুটা অ্যালার্মিং। তো এই যে এদেরকে নিয়ে কিন্তু আমাদের ভাবার সময় এসেছে তাই না? আচ্ছা, এখন এই যে এই যে পপুলেশনের যে এই এলডারলি পপুলেশনের যে প্রপোর্শন, এই যে পরিবর্তন যে হচ্ছে এটা আসলে কিসের উপরে ডিপেন্ড করছে? এখানে মূলত দুইটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরের উপরে এই যে পপুলেশনের বয়স্ক পপুলেশনের ঊর্ধ্বগতি। তোমরা মাস্টার্সে যদি কেউ এনরোল করো তোমরা তখন মাস্টার্সে ফিজিওথেরাপি এলডেন নামের একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট আমি পড়াই। তো ওই সাবজেক্টের মডিউল কন্টেন্টে আছে যে পপুলেশন ট্রেন্ড যে পপুলেশন কিছু গ্রাফ আছে
পপুলেশন পিরামিড আছে, সেগুলো দিয়ে একটা দেশের পপুলেশনের বৃদ্ধির ট্রেন্ডটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। মানে এক এক নজরে দেখে আমরা বলতে পারবো যে সেই দেশের পপুলেশনের স্টাইলটা কি, পপুলেশন গ্রোথের স্টাইলটা কি, ট্রেন্ডটা কি। ঠিক আছে, সো এটা আন্ডারগ্রেডে নাই, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আম, এই যে এই যে পরিবর্তন হচ্ছে, এটার মূল কারণ হিসেবে সায়েন্টিস্টরা দুটো কারণকে উল্লেখ করেছে। এক হচ্ছে সার্ভাইভালে পরিবর্তন আসছে, মানে সার্ভাইভাল এজ বা সার্ভাইভাল রেট বেড়ে গেছে। মানে এখন মানুষ বেশি বছর বেঁচে থাকে, গড় আয়ু। ঠিক আছে, গড় আয়ু মানে ওভারঅল পপুলেশনের গড় আয়ু বেড়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে তার বার্থ রেট কমে গেছে। So, দুটো ফ্যাক্টরের সাথে এই এইজিং পপুলেশনের প্রপোর্শন বাড়ছে, এটার সরাসরি সম্পৃক্ততা আছে। এক হচ্ছে দুইটা এরিয়া, একটা হচ্ছে সার্ভাইভাল আর একটা হচ্ছে বার্থ রেট। ঠিক আছে, এখানে দেখো পরবর্তী লাইনে বলা হচ্ছে ইমপ্রুভ সার্ভাইভাল at older age and a low birth rate have resulted in European countries having the oldest population in the world. ইউরোপিয়ান অনেক কান্ট্রি আছে যাদের, হ্যাঁ, ইউরোপিয়ান অনেক কান্ট্রি আছে যাদের আসলে সারা বিশ্বে সব মানে ওল্ডেস্ট পপুলেশন গুলো সেই দেশে বসবাস করে। হ্যাঁ, তো এর মূল কারণ হিসেবে তারা বলেছে তাদের ক্ষেত্রে আমাদের মতোই যে তাদের সার্ভাইভাল রেট অনেক বেড়েছে, তারা বয়স্করা সহজে এখন মরে না, এবং বার্থ রেট কমে গেছে। মানে এখন ম্যারিড কাপল তারা কম বাচ্চা কাচ্চা নেয় কিংবা নেয়ই না। সোফার ওভারঅল বার্থ রেট কমে গেছে। এখানে ক্লিয়ারলি দুইটা ফ্যাক্টর, এক হচ্ছে সার্ভাইভাল রেট ইনক্রিজ আর একটা হচ্ছে বার্থ রেট ডিক্রিজ। ইটালি estimate have the oldest population in the Europe. এটা বলেছি যে ইউরোপিয়ান তাদের এই বার্থ রেট সিগনিফিকেন্ট কমে গেছে এবং লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে গেছে, যার ফলে তাদের তাদের তারা মানে তারা পৃথিবীর সবচেয়ে বয়োবৃদ্ধরা ওই ইউরোপেই বেশিরভাগ খুঁজে পাওয়া যাবে, বিশেষ করে ইটালি এবং জার্মানি, এই দুটো দেশে। হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইটালি এবং জার্মানিতে অনেক বেশি বয়স্ক লোকের অবস্থান, মানে ওদের বয়স্ক লোকের প্রপোর্শন বেশি। Europe will continue to have the oldest population in the world in the 21st century, with almost 1 in 4 Europeans projected to be 65 years and older by 2030. দেখো, এটা কিন্তু খুব কাছাকাছি, নিয়ার ফিউচারের একটা এস্টিমেশন। এখন আমরা 2021 সালে অবস্থান করছি। পপুলেশন সায়েন্স যেটা বলছে 2030 সাল নাগাদ প্রতি 4 জনে একজন ইউরোপিয়ান উইল বি ওল্ডার। প্রতি 4 জনে, রাইট, প্রতি 4 জনে একজন না, 1 in 4। সো 1 in 4 মানে কত পার্সেন্ট? প্রতি 4 জনে একজন যদি বয়স্ক হয় সেক্ষেত্রে কত পার্সেন্ট হবে বলো তো? 25%. হবে 25%, right? So 25% of population will be elderly by the year of 2030. So it's very near. এটা কিন্তু ইউরোপের চিত্র বলছে। এখন দেখো বাংলাদেশের বিষয়ে যদি অলরেডি কিছুটা ধারণা দিয়েছি যে বাংলাদেশ তো আসলে তার পপুলেশনের কিছু চেঞ্জ হচ্ছে, তাই না, ট্রেন্ডের চেঞ্জ, যেটা অন্যান্য বিশ্বের যে অন্যান্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অবস্থাও কিন্তু সেই দিকে, যদিও এখনো বাংলাদেশে আসলে এত স্ট্রিক্ট পর্যায়ে যায় নাই, এখন অনেক সময় আছে, কিন্তু এই প্যাটার্ন যদি ফলো করতে থাকে সেক্ষেত্রে হয়তো একটা মানে পরিবর্তন আসলেও আসতে পারে।
এখানে যেটা বলেছে বাংলাদেশ ইজ কারেন্টলি আন্ডারগোয়িং বোথ এপিডেমিওলজিক্যাল এন্ড ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, ঠিক আছে? দ্য ডিক্লাইন ইন বোথ ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি রেট, বাংলাদেশেও দেখো ফার্টিলিটি রেট এবং মর্টালিটি রেট এর মধ্যে একটা কি আছে, পরিবর্তন এসছে। বাংলাদেশ সরকার 2 চাইল্ড পলিসি নিয়েছে, তাই না? ছেলে হোক মেয়ে হোক দুটো সন্তানই যথেষ্ট, তাই না? তো যদিও বাংলাদেশের এই চাইল্ড পলিসি 2 চাইল্ড পলিসি অতটা স্ট্রিক্টলি মেইনটেইন না যতটা কিনা জাপানে আছে, জাপান কোরিয়াতে একটা সময় ছিল 1978 সাল মোস্ট প্রবাবলি 1978 সালে তারা 1 চাইল্ড পলিসি নেয়। তো জাপানের জনসংখ্যা ক্রমবর্ধমানশীল ছিল। তো তৎকালীন সরকার তারা 1 চাইল্ড পলিসি নেয় এবং এই পলিসি কঠোর প্রয়োগ তারা শুরু করে, প্রচন্ড কঠোর প্রয়োগ তারা শুরু করে। বিভিন্ন ধরনের শাস্তি, ফিজিক্যাল শাস্তি, তারপর হচ্ছে তোমার ইকোনমিক পেনাল্টি, তারপর সোশ্যাল হ্যারাসমেন্ট, বিভিন্ন ধরনের সমস্যা ওই সময় তারা ওই আইন ইমপ্লিমেন্ট করতে গিয়ে হয়েছে। এবং পরবর্তীতে আসলে মজার বিষয় হচ্ছে তারা রিসেন্টলি যে গত সপ্তাহে একটা পত্রিকায় দেখলাম যে তারা তাদের ওই 1 চাইল্ড পলিসিকে উইথড্র করে তারা সেটাকে 3 চাইল্ড পলিসিতে নিয়ে গেছে, মানে এখন হচ্ছে সর্বোচ্চ 3টা সন্তান তারা নিতে পারবে। কারণ হচ্ছে যে তারা দেখেছে যে তাদের ইয়াং পপুলেশন সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কমে গেছে, মানে তারা ওই আইনের কঠিন প্রয়োগ করতে গিয়ে এখন যেটা হয়েছে জাপানের কোরিয়াতে, বিশেষ করে জাপান কোরিয়া এই দুটো দেশের কথাই বেশি বলি, আরো আছে যেমন ফ্রান্স, ব্রাজিল, হ্যাঁ আরো কিছু কান্ট্রি আছে যারা এই মানে এরকম সিভিয়ার ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু জাপান এবং কোরিয়া এদের অবস্থা বেশি শোচনীয়। এদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই 1 চাইল্ড পলিসি সেই তৎকালীন সময়ে ইমপ্লিমেন্ট করতে গিয়ে তারা কিছু মানে জনগোষ্ঠীর উপরে কিছু অত্যাচারই করে ফেলছে, যার ফলে জাপান বা কোরিয়ার একটা বৃহত্তর অংশ এখন তারা আসলে সন্তান নিতে তারা ইন্টারেস্টেড না। তারা বরং তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে, তারা ফ্যামিলি প্ল্যানিং সেভাবে করে না। এমনও আছে যে অনেক জাপানি ফ্যামিলিতে কোনো সন্তান নাই। সে জাপানি যে ফিমেল যারা আগে সন্তান জন্মদান লালন পালনে তারা বেশি মনোনিবেশ করত, এখন তারা বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে তারা ক্যারিয়ার নিয়ে বেশি ব্যস্ত। সো তারা আসলে ওই ঝামেলায় যেতে চায় না, যেহেতু সরকারি একটা বাধাও আছে, একটার বেশি বাচ্চা নেওয়া যাবে না। সো তারা অনেক সময় এমনও হয় যে তারা নর্মাল যে ম্যারিটাল রিলেশনশিপেও যেতে চায় না। হ্যাঁ, তারা দেখা যায় যে বিভিন্ন এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, বিভিন্ন অ্যাবনর্মাল রিলেশনশিপে জড়িয়ে পড়ার কারণে এই গত কয়েক দশকে জাপানে ইয়াং পপুলেশনের সংখ্যা অনেক কমে গেছে, যেহেতু বার্থ রেট একেবারেই কমে গেছে। অন দ্য আদার হ্যান্ড লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে অনেক হাই হয়ে গেছে। হ্যাঁ, অনেক বছর ধরে বয়স্করা বাড়ছে। সো কি হচ্ছে, বয়স্ক গ্রুপ অফ পিপলের লোড অনেক বাড়ছে, ইয়াং পপুলেশনের লোড অনেক কমছে। সো জাপান সরকার এখন জিনিসটাকে রিয়েলাইজ হয়তোবা করতে পেরেছেন, যার ফলে এখনই তারা আবার পুনরায় 3 চাইল্ড পলিসি তারা নিচ্ছে, সো দ্যাট তারা যাতে তাদের ইয়াং পপুলেশন গ্রুপটা যাতে তারা বড় করতে পারে। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো আমার কথা নাকি? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। মাথার উপর দিয়ে জি যাচ্ছে, ম্যাম, কানের শুনতে উপর পাচ্ছি। দিয়ে যাচ্ছে। শুনতে তো পাচ্ছো, বুঝতে পারছো কিনা? জি ম্যাম, বুঝতেও পারছি। জি ম্যাম। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে ভালো। কেউ যদি না বুঝতে পারো প্লিজ আমাকে জানাও। যে পয়েন্টে বুঝতে পারবে না সেই পয়েন্টে আমাকে থামাও, ঠিক আছে? কারণ অনলাইন ক্লাসের এটা একটা ঝামেলা যে আমি ক্লাস শেষ করে তোমরা যদি কোয়েশ্চেন করো খেই হারাই ফেলবো, বা তোমরাও মনে থাকবে না তোমাদের। সো যে পর্যায়ে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে, ইটস ওকে, ইউ ক্যান স্টপ মি এন্ড আস্ক ইওর কোয়েশ্চেন। ইটস ওকে ফর অনলাইন ক্লাস, নো প্রবলেম। যেটা বলছিলাম যে বাংলাদেশেও কিন্তু এই ধরনের পরিবর্তন আসছে। বাংলাদেশের ফার্টিলিটি রেট এখন কিন্তু আগের চেয়ে কম। বিশেষ করে 70 দশকের পর থেকে আহ, আম, পাকিস্তান সরকারের আমলেও মোটামুটি আম, যা ছিল 70 দশকের পর বাংলাদেশ যখন গঠন হলো তার পরবর্তী সময় এবং বর্তমান সময়ে আম, আহ, দেখা যায় যে ফার্টিলিটি রেট আসলে কমে গেছে। অন দ্য আদার হ্যান্ড ঠিক একইভাবে বাংলাদেশেও কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে।
এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট রিজন, তাই না? পপুলেশন শ্রিঙ্ক হওয়ার জন্য, ইয়াং পপুলেশন শ্রিঙ্ক আর ওল্ড পপুলেশন এক্সপানশনের জন্য এই দুটো কারণ কিন্তু ইম্পর্টেন্ট। তো বাংলাদেশেও আসলে এর মধ্যে দিয়ে যাচ্ছে কেবল শুরু। আম, আহ, আচ্ছা, the total population of Bangladesh constitute the elderly population, but the absolute number of them is quite significant. যেটা আমি একটু আগে বলেছি যে যেহেতু 7.4 মানে প্রায় অ্যারাউন্ড 8% আর কি, কিন্তু যেহেতু আমাদের পপুলেশন ভলিউম বেশি, তো এই অ্যামাউন্ট টোটাল এলডারলি পিপলের অ্যামাউন্টটা নেহাইতি কম হবে না। আচ্ছা, আমরা দেখেছি, আমরা জেনেছি বাংলাদেশের কিছু কালচারাল এবং কিছু রিলিজিয়াস ট্র্যাডিশন আছে। সেটা কি? বয়স্ক লোকদের ঘিরে কিছু কালচারাল, কিছু রিলিজিয়াস ট্র্যাডিশন হচ্ছে যে সাধারণত বাংলাদেশের যারা এলডারলি তাদেরকে কে দেখাশোনা করে? সাধারণত তার ফ্যামিলি এবং তার কমিউনিটির পিপল যারা আছে তারা দেখাশোনা করে, তাই না? একটা সময় এটা আরো প্রচন্ড ছিল, কিন্তু মানে এটা একটা লং ট্র্যাডিশন, অনেক বছর ধরে। যেমন আমরা দেখেছি আমাদের দাদা দাদি, আমার শ্বশুর শাশুড়ি, আমরা সবাই একসাথে এরকম। আমাদের বংশে অন্তত এমন কেউ নাই যে যাকে এখন পর্যন্ত নাই যে বয়োবৃদ্ধ কাউকে ওল্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত হয়নি, ভবিষ্যতের কথা উই ডোন্ট নো, আমাদের কথা আমরা জানি না। আমাদের সন্তানরা আমাদেরকে কিভাবে তারা ট্রিট করবে উই ডোন্ট নো। এমন হতে পারে যে আমাদের যদি আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখে, সেক্ষেত্রে এমনও হতে পারে যে সংসারের ফ্যামিলি মেম্বারের সাথে থাকার সৌভাগ্য নাও হতে পারে। আল্লাহর কাছে আশ্রয় চাই এই বিষয়গুলোতে, কিন্তু তারপরও এটা হতে পারে, এটা এক ধরনের পসিবিলিটি আছে। কারণ কিছু পরিবর্তন হচ্ছে বর্তমানে বাংলাদেশে, কিছু সোশিও ইকোনমিক চেঞ্জ হচ্ছে, কিছু ডেমোগ্রাফিক ট্রান্সফরমেশন, যার ফলে বাংলাদেশে ধরো একটা গ্রুপ পিপল কিন্তু ম্যাস পোভার্টিতে ভোগে, তাই না? দারিদ্রতা, বাংলাদেশের দারিদ্রতা এখনো বিমোচন হয়নি। যদিও সরকারিভাবে বলা হচ্ছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, উন্নত আয়ের দেশের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা রিয়েলিটি যখন দেখি তখন কিন্তু আমরা আসলে এটা রিফ্লেকশন খুব কমই দেখি। কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু রিফ্লেকশন দেখি না। সো এই যে পভার্টি, তারপর হচ্ছে সোশ্যাল এবং রিলিজিয়াস ভ্যালিউর পরিবর্তন হচ্ছে। একটা সময় সোশ্যাল এবং রিলিজিয়াসলি আমরা খুব বেশি ইনভলভ ছিলাম আমাদের বয়োজ্যেষ্ঠদের সাথে, কিন্তু এখন এই ওয়েস্টার্ন কালচারের প্রভাবে দেখা যায় যে আমরাও কিন্তু আমাদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যার ফলে এই চেঞ্জের কারণে আমাদের এই একান্নবর্তী যে ফ্যামিলি গুলো সেগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে, তাই না? এখন দেখো, এই যে একান্নবর্তী ফ্যামিলি আর নিউক্লিয়ার ফ্যামিলির সাথে এই এইজিং এর কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে সেটাই যে এই যে এইজ পিপলদের যে দেখাশোনা, তাদের যে তারা যখন ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাদের লাইভলিহুড মেনটেনের জন্য তাদের কারো না কারো উপরে কি করতে হয়, ডিপেন্ড করতে হয়। আর একটা সময় ছিল যে একান্নবর্তী ফ্যামিলি অনেক ছিল, মহিলা চাকরিজীবী অনেক কম ছিল। আম, যেহেতু মহিলা চাকরিজীবী কম ছিল সেহেতু আম, বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠ তাকে দেখাশোনার লোক ছিল। সাধারণত বাড়ির বউ বা বাড়ির মেয়ে, যারা ফিমেল যারা ছিলেন, বা আম, যারা ফিমেল গ্রুপ ছিলেন, তারাই মূলত আম, মানে বাড়ির যারা ইয়াঙ্গার ফিমেল যারা, তারাই মূলত এই বয়স্কদের দেখাশোনা করতেন। কিন্তু এখন যেহেতু আমাদের সমাজ পরিবর্তন হয়েছে, তাই না? এখন অনেকেই চাকরি বাকরি করে, বিয়ের পরও চাকরি বাকরি করে, এবং তারা হাইলি ক্যারিয়ার ওরিয়েন্টেড। সো তাদের পক্ষে আসলে সম্ভব হয় না। So, এটা এক ধরনের পরিবর্তন আমাদের সমাজে। এবং এই ফ্যামিলি ছোট ছোট হয়ে যাওয়াতে দেখা গেল যে এক এক ভদ্রলোক ভদ্র মহিলা, তার হয়তো বা 4 থেকে 5 জন ছেলে বা মেয়ে। তো তারা এখন আগে যেমন একসাথে থাকতো, সবাই মিলেই বাবা মার দেখাশোনা করতো, কিন্তু দেখা গেল যে ভেঙে গেল, পরিবার টুকরো হয়ে ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেল। তখন দেখা গেল যে কেউ কারো মানে সবাই সবার দায়িত্বকে কি করতে চাচ্ছে, হ্যান্ড ওভার করতে চাচ্ছে। এটাই তো কমন চিত্র, তাই না?
কমন চিত্র এটা, তবে এক্সেপশনাল অনেকই আছে। এখন পর্যন্ত অনেক এক্সেপশনাল ফ্যামিলি আছে যেখানে বয়োজ্যেষ্ঠরা খুব ভালো অবস্থানে আছে। হুম, তবে আমি বেশিরভাগ কমন চিত্রটার কথাই বলছি। তো যখন এই ফ্যামিলি গুলো ব্রোকেন, মানে ছোট ছোট টুকরা হয়ে যায়, তখন কিন্তু এই বয়োজ্যেষ্ঠরা কিন্তু একটা থ্রেট ফিল করে। ইনফ্যাক্ট তারা আসলে ডিপ্রাইভ হন যে আসলে কার কাছে থাকবে। এমনও হয় যে তাদেরকে শেষ পর্যন্ত মানে ৫টা বা ৬টা সন্তান থাকার পরও তাদের সংসারে ঠাঁই মেলে না। তাদের নিজের সংসারে তাদের ঠাঁই মেলে না। তাদের ঠাঁই মেলে হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও ভিত্তিক যারা এই বয়স্কদের পুনর্বাসন করে, শিশু পুনর্বাসন কেন্দ্র। এরকম ভুরি, ভুরি তথ্য আছে, ভুরি, ভুরি এক্সাম্পল আছে। তো এই বিষয়গুলো আসলে এতটা প্রবল ছিল না আগে। বর্তমানে এটা অনেক বেশি আমরা দেখছি। আচ্ছা, বেশিরভাগ আম বয়স্করা যেহেতু রুরাল এরিয়াতে বাস করে, আমরা জানি যে আমাদের পপুলেশনের বেশিরভাগই হচ্ছে রুরাল এরিয়াতে, তাই না? আরবান এরিয়াতে কম। সো অবভিয়াসলি যারা রুরাল বয়স্ক, তাদের ক্ষেত্রে খেয়াল আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তাদের জন্য বিভিন্ন ধরনের নাগরিক সুবিধাও অনেক লিমিটেড। যারা শহরে থাকে তারা কিছু নাগরিক সুবিধা পেয়ে থাকে। হ্যাঁ, নাগরিক সুবিধা বলতে যে তাদের দৈনন্দিন কাজ কর্মের বিষয়গুলো অনেকটাই সহজ, যেমন যেমন ইলেকট্রিসিটি সাপ্লাই, ইলেকট্রিক্যাল গ্যাজেট, বিভিন্ন ধরনের গ্যাজেট, অ্যাডভান্স টেকনোলজির সাথে তাদের হয়তো বা তারা সেই ফ্যাসিলিটিস গুলো পান। অন দ্য আদার হ্যান্ড যারা রুরাল এলডারলি, তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো তারা কম পান। The majority of them are illiterate. Economic facilities and job opportunities are very limited, right? বয়স্কদের কেউ চাকরি বাকরি দিতে চায় বাংলাদেশে? খুব কম। So more than half of the elderly are widowed, divorced or single. এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানে যত এলডারলি আছে তাদের বেশিরভাগই, মানে অর্ধেকেরও বেশি, তারা কি আইদার widowed, স্বামী আছে ওয়াইফ নাই, ওয়াইফ আছে স্বামী নাই, এরকম ডাইভোর্সড অথবা সিঙ্গেল থাকে। তো এই টোটাল এই সবকিছু কিন্তু তাদের লাইফের উপরে একটা প্রভাব ফেলে, তাই না? দৈনন্দিন লাইফে একটা প্রভাব ফেলে, নেগেটিভ প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট। A large proportion of elderly men, পুরুষ, are still in labor force both in rural and urban areas. মানে বয়স যেমন আমরা এটাও দেখেছি যে যদিও আমরা বলছি যে বয়স্কদের আসলে তো সে কেউ কাজে নিতে চায় না, কিন্তু তারপরে আমরা অনেক বয়স্কদের দেখি মাঝে মাঝে রাস্তায় রিস্কি জব করছে তারা। এরকম এক্সাম্পলও আছে, তাই না? যেমন রিক্সা পুলিং করছে। কনস্ট্রাকশন কাজে অবশ্য বয়স্করা খুব কমই যায়, যেমন রিক্সা পুলিং খুব কমন একটা এরিয়া, শপকিপিং, এসব জায়গায় তারা কাজ করছে। ইন দ্য ইকোনমিক এরিয়া পপুলেশন এজিং উইল এফেক্ট। তাহলে এই ইকোনমিক এরিয়াতে এই এজিং পপুলেশন কিসের উপরে মানে প্রভাব ফেলবে? প্রথম হচ্ছে ইকোনমিক, যেহেতু they are not participating equally as younger population, so economic growth, total যে ইকোনমিক গ্রোথ ওই পার্টিকুলার পপুলেশনের জন্য কি হবে? কমে যাবে। সেভিংস, ইনভেস্টমেন্ট, কনজাম্পশন, লেবার মার্কেট, পেনশন, ট্যাক্সেশন and transfer of wealth, property and care from one generation to another. So এই এরিয়াগুলোতে আসলে সরাসরি কি হবে, এই যে লার্জ এলডারলি পপুলেশনের যে ইফেক্ট, এই এরিয়াগুলোতে নেগেটিভ একটা প্রভাব পড়বে। বেশিরভাগ বয়স্ক তাদের দেখা যায় যে বেসিক যে নিড সেটাতেই তারা কি করে, সেটাতেই তাদের ঘাটতি আছে। তারা বেশিরভাগই মানে খুব সিভিয়ারলি এফেক্টেড। তাদের যে বেসিক নিড গুলো সেগুলো থেকেই তারা বঞ্চিত। ল্যাক অফ মিনিমাম ইনকাম, employment opportunity, extreme poverty, illness, accompanied by absence of proper health, medical care, food, nutrition,
living arrangement, social isolation, social exclusion, loneliness, negligence, psychological and cultural complexities. এই সবগুলোই হচ্ছে কি এজিং এর নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের সমাজে। So these are the negative impact of aging in our society. এখন দেখো এর মধ্যে আরেকটা গ্রুপ আছে মহিলা, মহিলা বয়স্ক। মহিলা বয়স্কদের আবার এডিশনাল কিছু সমস্যা আছে, বিশেষ করে সে যদি উইডো হয়, তার যদি স্বামী না থাকে, সেই ক্ষেত্রে তার সাফারিং হচ্ছে চরম। তোমরা কি আমার সাথে এগ্রি এই বিষয়টা? আমরা মানে এটা ধরো তোমার আশেপাশে যে সিনারিও, যারা বয়স্ক মহিলা তারা আরো বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হয়, বিশেষ করে তার স্বামী যখন স্বামীর অনুপস্থিতিতে, কিংবা স্বামীর উপস্থিতি যখন স্বামী কর্মক্ষম না হয়, সেক্ষেত্রে সে যখন পরিবারের উপরে বোঝা হয়, সেক্ষেত্রে মহিলাদের মানে বিশেষ করে উইডোড মহিলাদের সাফারিং আরো বেশি। কারণ আমাদের দেশে এমনিতেই একটা জেন্ডার বায়াস আছে, তাই না? একজন বয়স্ক পুরুষ, স্ত্রী হারা পুরুষ, তারপরও ফ্যামিলি থেকে যতটা অ্যাটেনশন পায়, একজন স্বামী হারা মহিলা তার তার বিষয়টা কিন্তু আরো মানবেতর হয় বেশিরভাগ ক্ষেত্রে। এক্সেপশন ইজ দেয়ার, এক্সেপশন তো আছেই। Women, particularly widows who are without living sons or who live alone, are considered to be particularly at risk of economic destitution, social isolation, poor health, and death. The support system for older men and women different. The older women dependency on their families will be higher than older men. এগুলো কিন্তু আমার কথা না, এগুলো বিভিন্ন স্টাডিতে বলেছে যে একজন older men will be less dependent on their family. On the other hand, and older women will be more dependent over their family. So এই যে ম্যারিটাল স্ট্যাটাস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, যে এই যে ওল্ডার যে লাইফস্টাইলের উপরে এটা একটা ম্যারিটাল স্ট্যাটাসটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হিসেবে কাজ করে। আমরা দেখেছি যে সাপোর্ট সিস্টেম, তার ইন্ডিভিজুয়াল ওয়েলবিং এর উপরে এই ম্যারিটাল স্ট্যাটাস, সে যদি উইডাউট হয় তাহলে তার এক ধরনের ইম্প্যাক্ট হবে। যদি সে তার যদি স্বামী কিংবা তার ছেলে যদি সাপোর্টিং ছেলে থাকে, সেই ক্ষেত্রে তার আবার লাইফ কোয়ালিটি অফ লাইফ আবার ভিন্ন হবে। আচ্ছা, বাংলাদেশে দেখো এই যে আমরা দেখলাম যে বয়স্ক, তারপর আবার ফিমেল, হ্যাঁ, এর সাথে আরো কিছু বিষয় আছে যেটা যেমন সে স্বামী নাই, সে বয়স্ক, এটা তো তার জন্য একটা সমস্যা। এর সাথে যখন তার আরো কিছু সমস্যা যোগ হয়, তখন সেটা আসলে মানে এটা তখন চরম চলে যায়, সেটা আসলে কোনো ধরনের প্রতিকার থাকে না। যেমন একজন বয়স্ক মহিলা, তার স্বামী নাই, তার ছেলে আম সেভাবে তাকে সাপোর্ট করতে পারে না। এর মধ্যে তার আবার ডিসএবিলিটি আসলো, অথবা তার হেলথ ডিটারিওরেট করলো। সেই ক্ষেত্রে তার সমস্যাটা কিন্তু আরো তীব্র হয়। সুতরাং বেশিরভাগ এল্ডারলি আমরা দেখেছি যে তারা আসলে তার ফ্যামিলি সাপোর্টের উপরেই ডিপেন্ড হয়ে যায়। বিশেষ করে তাদের একেবারে শেষের জীবনটাতে তারা তাদের ফ্যামিলির ওপরেই তারা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। আচ্ছা, ফিনান্সিয়াল সাপোর্ট, সেনাল ডিজিজ, সেনাল ডিজিজ মানে হচ্ছে বয়সজনিত যে অসুখ বিসুখ, and absence of proper health and medicine facilities, exclusion and negligence, deprivation and social economic insecurity. ঠিক আছে, এগুলো হচ্ছে সব ইম্প্যাক্ট। এল্ডারলি আর হাইলি ডিপেন্ডেন্ট অন আদার ফর ফুড, ক্লোদিং, শেল্টার and health care. Sometimes they show total faith and dependence on the supernatural power and religion.
তো যেহেতু তারা এই বিষয়গুলোকে তারা ডিপ্রাইভ হচ্ছে, এডিশনালি বেশিরভাগ বয়স্ক দেখবা যে তারা বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে তারা বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাই না? এই সবকিছু কিন্তু তাদের অবস্থাকে ধীরে ধীরে আরো অনেক খারাপের দিকেই নিয়ে যায়। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আরবান আরবান যারা আছে, হ্যাঁ বলো। আচ্ছা, আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আরবান যারা আছে, আরবান আমি বলেছিলাম যে তারা বিভিন্ন যে ফ্যাসিলিটিস তারা এনজয় করে, কিন্তু তাদের মধ্যে আবার একটা সমস্যা আছে, তারা আবার নেইবারহুডের যে অ্যাসিস্ট্যান্স সেটা তারা পায় না। মানে একটা শহরের এলাকায় আশেপাশে বয়োবৃদ্ধরা কে কি করছে সেটা তারা মানে নেইবার থেকে তারা কোনো সাপোর্ট পায় না। অন দ্য আদার হ্যান্ড যারা রুরাল এরিয়াতে থাকে তারা কিন্তু আবার নেইবারহুড থেকে একটা সাপোর্ট তারা পেয়ে থাকে। এটা একটা বিষয়। যার ফলে আসলে বাংলাদেশে বেশিরভাগ বয়স্করাই তারা বার্ডেন হিসেবেই তারা কি হয়, কনসিডার্ড হয়। মাঝে মাঝে তারা বিভিন্ন ধরনের রিস্কি জব করতে দেখা যায়, ইনফ্যাক্ট তারা অনেক সময় বেগিং করতে দেখা যায়। হ্যাঁ, এবং একটা হিউজ বাংলাদেশি ওল্ডার যারা মানে খুবই ফ্রেইল ওল্ডার, তারা কিন্তু বিভিন্ন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়। এটা নিজস্ব পরিজন দ্বারা অথবা আশেপাশের লোকজনদের দ্বারা। এবং বেশিরভাগ বয়স্করাই তারা একটা ফ্রাস্ট্রেটেড, একটা পোর কোয়ালিটি অফ লাইফ তাদের লিড করতে দেখা যায়। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের অর্ধেক লেকচার। বাকি অংশটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। এরপরে তোমাদের সাথে আমার ক্লাস হবে আগামীকাল। ঠিক আছে? কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে তোমরা লিভ নিয়ে নাও। কিন্তু তোমাদের ক্লাস আছে। এখন কি ক্লাস তোমাদের? মেডিসিন। আচ্ছা হিমেল, তোমাকে আমার একটু দরকার ছিল। তুমি যদি একটু আমাকে একটু ফোন দাও, আমার নাম্বারটা যদি থাকে তাহলে আমাকে একটু ফোন দিও, হিমেল। হুম, তোমার ক্লাস শেষে, এখন না, ক্লাস শেষে যে কোনো সময় সুবিধা আচ্ছা মতো আচ্ছা ঠিক আছে আমাকে একটু ফোন দিও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। বাপরে।